বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উপস্থানের আলোচনা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 154 ধারা। মনোযোগ দেন সবাই। এখানে পিআরবি কত 154 এর সাথে? জানেন পিআরবি কত? পিআরবি কত দুশো 154 এর সাথে? তেতাল্লিশ 243। 243। পিআরবি 243। আমরা সাথে কানেক্টিং সেকশনটা দেখবো, বিবিতে দেখবো। সবাই একটু কথা কথা বলেন না, কথা বলেন না। বলছি শুরুতে যদি এত ক্যাসকেস হয় কেমন? দেখেন আপনার মেন বইটা দেখেন। আপনার মেন বইটা অন করছেন সবাই? 154 মেন বই অন করছেন? আপনারা দেখেন এখানে এজার বলতে কি বোঝায়, এবং আপনাদের মেন বই দেখবেন মোটামুটি এজার তথ্য বিবরণ কি কি থাকবে। এজার তথ্য বিবরণী পূর্বে পুলিশ অফিসার যা কি কি লক্ষণীয় বিষয় আছে, এজার লিপিত করার নিয়ম। তারপর হচ্ছে 243-এ যেটা ফৌজদারি কার্য 154 ধারা অধীনে রেকর্ড। এই 243টা হচ্ছে 154 ধারার অধীনে রেকর্ডটা কিভাবে করবে, এফআইআর সংক্রান্ত। এবং এখানে আরো কিছু কিছু 244, 245, এখানে কিছু কিছু আলোচনা আছে, কিছু সতর্কতা আছে। কে কে এজাহার দায়ের করতে পারে, পুলিশ কর্তৃক এজাহার মামলা দায়ের, এজাহার কপি কোথায় কোথায় প্রেরণ করবেন, এজাহারের সাক্ষ্যগত মূল্য কি, এফআইআর পাঠানো। তারপর হচ্ছে যদি যে সকল ক্ষেত্রে 154 ধারা রেকর্ড করা যায় না, বিলম্বে এজাহার দায়ের করলে কি হতে পারে, জিডিএনটি এবং এজাহার পার্থক্য কি, পুলিশ আইনের 44 এবং জেনারেল। এখানে মোটামুটি আপনারা দেখবেন যে আপনাদের মেন বইয়ে মোটামুটি একটা বিশদ আলোচনা আছে 154 ধারাটা। এবং ফৌজদারি আমরা এই 154 থেকে পিআইবি থেকে অনেকগুলো প্রশ্ন দিচ্ছি, প্রায় 10-12টা প্রশ্ন দিচ্ছি, আপনাদের খেয়াল করবেন আপনাদের মেয়ে, যেটা আমরা বই লেখালেখি করতেছি। তো এখানে আপনারা দেখবেন প্রথমে বলা রয়েছে কগনিজেবল অফেন্স, আমলযোগ্য অপরাধের আপনারা যেটা পাবেন, আমলযোগ্য মামলার খবর তথ্য পিআরবি 243। অর্থাৎ এখানে আপনারা যেটা পাবেন থানার ভারপ্রাপ্ত অফিসার। মোট কথা হচ্ছে এখানে আমরা যদি এজারের সংজ্ঞাটা বলি বা এজারের সংজ্ঞা বা এজার বলতে কি বোঝায়, এখানে আমরা পাবো। আমরা মোটামুটি এজারে আপনার মেন বই আপনার যে প্রশ্নগুলো পাইছেন ওখানে স্পষ্টভাবে সুন্দর আমরা এজার সংক্রান্ত একটা পিডিএফ দিচ্ছি, ভালো করে দেখবেন ওখানে। তাহলে আমরা মেন বই দেখি যে এখানে প্রথমে বলা রয়েছে থানা অফিসার ইনচার্জ, বলা হয়েছে থানা অফিসারের কাছে। আপনার মেন বই থানা ভারপ্রাপ্ত অফিসার নিকট বা থানা অফিসার ইনচার্জ আমলযোগ্য অপরাধ অনুষ্ঠান সম্পর্কে প্রত্যেক সংবাদ যখন আসবে তিনি বা তাকে যখন মৌখিকভাবে দেওয়া হবে, আপনাদের মেন বই যেটা বলা রয়েছে, তিনি যখন লিপিবদ্ধ করবেন এবং তার নির্দেশ ক্রমে লিপিবদ্ধ করা হবে এবং সংবাদদাতাকে পড়ে শোনা হবে। আপনার মেন বই যেটা আছে, আমরা পরে সংজ্ঞা যেটা ওটা পরে দেখবো। এবং লিখিতভাবে দেওয়া এবং লিপিবদ্ধ প্রত্যেকটি সংবাদ স্বাক্ষর করবেন, এবং তিনি যখন তাকে রিড ওভার করা হবে, উনি যেভাবে বলবেন সেভাবেই আবার আপনি যখন লিখবেন, তিনি তাকে আবার পড়ে শোনাইতে হবে। অফিসার ইনচার্জ বা যিনি লিখবেন অফিসার ইনচার্জ নির্দেশে, তিনি পড়ে শুনবেন এবং বলবেন যে এখানে আপনি স্বাক্ষর করেন, নিজে স্বাক্ষর করেন, এবং বাদীকে কি করবেন, ভিকটিম বা সংগত ব্যক্তি যেই থাকুক না কেন তিনি স্বাক্ষর করবেন। এবং বলছে এই যে উক্ত অফিসার সরকার নির্ধারিত ফর্ম রক্ষিত বইতে, এই নির্ধারিত যে ফর্মটা রয়েছে এটা আমরা পাবো হচ্ছে পিআরবি তে গিয়ে, পিআরবি বি ফর্ম 27, বাংলাদেশ ফর্ম 53-56, মেবি 53-56। তো এইখানে যেটা আছে, যেটা আমি বললাম যে কথাগুলো, যেখানে পয়েন্ট আকার দিচ্ছে আপনার মেন বইয়ে কয়েকটা লাইন বলছে যে যে কোনো কগনিজেবল অপরাধ যা পুলিশ নিজ উদ্যোগে মামলা শুরু করতে পারে। কগনিজেবল অফেন্স থানায় আসার সাথে সাথেই সেটা কি করবে, মামলা শুরু করতে পারবে। একটা নির্ধারিত একটা বিবি ফর্ম 27 যেটা বললাম, একটা বই রয়েছে, আপনারা যারা থানা লেভেলে কাজ করে জানেন। এই যে কগনিজেবল অফেন্স সম্পর্কে তথ্য যদি মুখে বলা হয়, যেটা মৌখিক বলবে থানার অফিসারের কাছে, কার কাছে বলবে, অফিসার ভারপ্রাপ্ত অফিসারের নিকট বলবে। তাহলে কি করবে, থানার অফিসার নির্দেশে সেই তথ্য লিখিত আকারে রূপান্তরিত হবে, যেটা আমি বললাম। তারপর তথ্য প্রদানকারী পড়ানো জানানো হবে। আমরা এই সংজ্ঞাটাকে এইভাবেই আপনাদেরকে দেওয়া হয়েছে, দেখবেন যেভাবে আছে। আপনার মন করা কোনো সংজ্ঞা লিখবেন না, চেষ্টা করবেন বারবার বলি যতটুকু কথা লেখেন মেন বই থেকে লেখেন। যতটুকু যতটুকু কথা লেখেন মেন বই থেকে লেখেন, ততটুকু মার বেশি হবেন। কারণ আমাদের সিনিয়র সারা সবসময় মেন বইয়ের দিকে তাকায় বেশি, কে গাইড বের করছে, কে এটা বের করছে, এদিকে না। আপনি মেন বইটাকে ফোকাস করে আপনি আপনার মতো লেখেন। তারপর কি বলছে যে এই যে তথ্য তিনি লিখিত আকারে রূপান্তর করলেন, করার পর তাকে পড়ে শোনালেন এবং তাকে জানালেন, এই তথ্য লিখিত বা মুখ থেকে লিখিত আকারে রূপান্তরিত হলো। তথ্যদাতা যিনি তথ্য দিলেন স্বাক্ষর করতে হবে। তথ্যের মূল বিষয়বস্তু থানা একটি বিশেষ বইতে বলছে, এখানে বলছে বিশেষ বই, আপনার বলছে নির্ধারিত ফর্মে, যা সরকার নির্ধারিত যে বইটা দিচ্ছে আমাদেরকে ওদের সংরক্ষণ করতে হবে। মূল বিষয় হচ্ছে এখানে আমলযোগ্য মামলার খবর, অর্থাৎ কগনিজেবল অপরাধ তথ্য নিম্নলিখিত ভাবে স্বাক্ষর করতে হবে এবং থানার বই সংরক্ষণ করতে হবে, এটা হলো মূল বিষয়।
আমরা এখানে 154 ধারা মূল বিষয় হচ্ছে কগনিজেবল অফিসার কথা বলছে, যে যদি মুখে দেওয়া হয় থানা অফিসার করণীয় কি, অবশ্যই লিখিত আকারে রূপান্তর করবে। আর 154 অনুযায়ী তথ্যটা কি করতে হবে, অবশ্যই লিখিত এবং তার স্বাক্ষর থাকতে হবে। 154 ধারা অধীনে কোন 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 স্থানে সংরক্ষণ করতে হবে, অবশ্যই থানার বইয়ে বলছে। 155 অনুযায়ী তথ্যটা কি পড়তে বা জানানো হবে, সেটা হচ্ছে কি অবশ্যই পরে জানানো হবে। হ্যাঁ, পরে জানানো হবে। 154 ধারা অধীনে তথ্য সংরক্ষণ ফর্ম কি নির্ধারণ করবে, অবশ্যই সরকার। 154 ধারার তথ্যদাতার স্বাক্ষর কেন প্রয়োজন, কারণ এই যে স্বাক্ষর তথ্যের নিশ্চয়তা জানার জন্য। এই 154 ধারা যদি আমরা পিআরবিটা আলোচনা করতে যাই, যে কোশ্চেন গুলা বললাম, যে ধারা সংজ্ঞা কাকে বলে, এফআইআর কি কি থাকবে, এফআইআর এর সংগ্রহ পদ্ধতি কি, দাখিলকারীর সাথে আচরণ কি, এফআইআর কোন কোন বিষয়ে দিবেন, এফআইআর ত্রুটি বিচ্যুতি কি, এফআইআর একবার লেখলে কি বাতিল করা যায় কিনা, একটা মোটামুটি একটা আপনাদের 15-16টা প্রশ্ন দিচ্ছি। 154 অধীনে থানা অফিসার তথ্য কিভাবে সাহায্য করবে, অবশ্যই লিখিত আকার রূপান্তর করে পড়ে শোনাবে। এখানে একটু দেখেন, আমি একটু নিচে দিকে একটা জিনিস কপি করতেছি আপনাদের বোঝার জন্য ক্লাসটা, সবাই একটু মনোযোগ দেন। লেখা দেখা যায়, দেখেন তো, একটা কপি করছি, লেখাটা আসছে দেখেন তো, লেখা আসছে, কপি করছে আসছে। আসছে স্যার। এটা কি আচ্ছা আসছে, স্যার। পিআরবি থেকে নিয়ে আসছে। এটা নিয়ে আসছে হচ্ছে পিআরবি, এটা পুরোটা হলো ইংরেজিতে লেখা, এটা বাংলা কনভার্ট করে এটা নিয়ে আসছে। দেখেন এখানে এটার সাথে কানেক্টেড কি কি আছে। আমরা এখানে কিন্তু এই যে 154 ধারা দিয়ে এখানে শেষ, মানে অল্প এই কয়েকটা লাইন দিয়ে শেষ করছে, মূল কথা লেখছে, বাট এটার একটু বিশদ ভাবে জানার জন্য আমরা যেটা প্র্যাকটিক্যালি করি, যেটা যে সেকশন গুলো বললাম, এখন দেখি আমরা এখানে কি কি বলা রয়েছে। এই সেকশনটা পড়লে মোটামুটি আপনাদের পিআরবি এই 1000 থেকে সমস্ত সব সেকশনে ক্লিয়ার হয়ে যাবে। 243 আপনারা যেটা পাবেন, প্রথম তথ্য বা প্রাথমিক তথ্য, প্রথম না প্রাথমিক বানানটা হবে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। প্রাথমিক তথ্য রিপোর্ট এফআইআর সংগ্রহ, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট প্রাথমিক, প্রথম না ফার্স্ট, বাবা প্রথম লিখছে, ফার্স্ট প্রথম লিখছে, প্রাথমিক তথ্য। ফৌজদারি কার্যবিধির একটা প্রশ্ন আসছিল যে এফ এফ এর প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারে কিনা, একটা প্রশ্ন হচ্ছে আপনাদের ইয়েতে দিছি, আপনাদের লিখে দিছি গাইডে। ফৌজদারি কার্যবিধির এই 154 ধারা আমরা যেটা দেখলাম, কয়েকটা কথা দেখলাম মাত্র। থানায় আসবে, যে অফিসার ইনচার্জ আসবে, তিনি এটা যে মৌখিক দিয়ে, মৌখিক দিলে লিখিত ভাবে রূপান্তর করবে। তিনি পরে যিনি যিনি দিলেন তাকে আবার পরে শোনাতে হবে, এবং যিনি পড়লেন, যিনি পড়লেন, যিনি থানা ভারপ্রাপ্ত অফিসার সেখানে নিজেও সই করবেন, এবং যিনি যিনি সংবাদটা দিচ্ছেন তিনিও কি করে, তাকেও তিনি স্বাক্ষর নেবেন। এই যে কার্যক্রমগুলো এই আপনার 154 এটাই বলা হয়েছে। এখন আমরা যেটা দেখবো, এই ফৌজদারি কার্য 154 দ্বারা উল্লেখিত আমলযোগ্য যে সংবাদটা 154 অধীনে প্রথম তথ্য নিবে প্রাথমিক তথ্য বিবরণী থানা অফিসার ইনচার্জ বিপি ফর্ম, এই যে বলছেন নির্ধারিত ফর্মে, আপনারা মেন বই দেখবেন সরকারের নির্ধারিত ফর্ম রয়েছে, এই সরকার নির্ধারিত ফর্মটা হচ্ছে 27। উক্ত ফর্মে মুদ্রিত নির্দেশ অনুযায়ী কি নির্দেশন অনুযায়ী লিপিত করবেন। ওখানে যে 27 ফর্মে যে ঘরগুলা রয়েছে, 7টা কলাম রয়েছে, 7 না 8টা, পরে হচ্ছে 1 2 3 4 5 6 7 8টা, এই কলামে 8টা কলাম না আপনাদের, রাইট, 8টা কলাম। এই 8টা কলামের এই যে নির্দেশনা অনুযায়ী সেটা লিপিবদ্ধ করবেন, যে কলাম। দ্বিতীয়ত যা বলছে খতে বলছে প্রথম রিপোর্ট প্রাথমিক তথ্য রিপোর্ট গ্রহণকারী, যিনি এই রিপোর্টটা গ্রহণ করবেন, যিনি প্রথম রিপোর্টটা গ্রহণ করবেন তিনি নিজ হাতে রিপোর্ট লিখবেন, এবং তাতে নিজেও স্বাক্ষর সিলমোহর। দেখছেন 154 মিলতেছে। কানেক্টিং সেকশনটা তাকেই বলা হচ্ছে, আমি এই জন্য বলছি কানেক্টিং সেকশন বা কানেক্টেড সেকশন, যে এটার সাথে ওখানে একই কথাগুলো আর রয়েছে গতে। তাহলে আমরা বি ফর্ম পাইলাম, নিজ হাতে রিপোর্ট লিখলেন, স্বাক্ষর সিল দিলেন, ওকে। গত বলছে কি, কোন আমলযোগ্য অপরাধ সংগঠন যে তথ্য সর্বপ্রথম পুলিশের নিকট পৌঁছাবে, মনোযোগ দেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথাটা, সর্বপ্রথম পুলিশের নিকট যিনি পৌঁছাবে, তা মৌখিক বা লিখিত হোক না কেন, সেটি প্রথম তথ্য হিসেবে গণ্য হবে। বুঝতে পারছেন? আমরা কিন্তু এখানে পিআরবিটাও শেষ হয়ে যাচ্ছে। এই তথ্য প্রত্যক্ষভাবে ঘটনার সম্পর্কে অবগত ব্যক্তি অথবা যিনি শুনেছেন ভিত্তিতেও প্রদান করা যাবে। এই যে বলে না প্রাথমিক তথ্য প্রথম দ্বিতীয় তৃতীয় হতে পারে, এই যে এখান থেকে আলোচনা দেখেন, এখানে বলতেছে যে যিনি প্রথম দেখবেন পুলিশের নিকট পৌঁছাবে, তিনি মৌখিক লিখিত হোক না প্রথম তথ্য হিসেবে, তিনি প্রথম তথ্য প্রাথমিক তথ্য হিসেবে গণ্য হবে। এবং একই তথ্য প্রত্যক্ষ ঘটনা সম্পর্কে যিনি অবগত ব্যক্তি বা শ্রুত সাক্ষ্য বা যিনি শুনেছেন, সেই ভিত্তিতেও পরামর্শ প্রদান করা যেতে পারে। উভয় ক্ষেত্রে আইন প্রয়োজনীয় প্রথম তথ্য বা প্রাথমিক তথ্য হিসেবে গণ্য হবে। এই ফৌজদারি কার্যবিধি 157 তদন্ত শুরু করে, মনোযোগ দেন। এখানে ফৌজদারি কার্যবিধি 157 কেন আসছে, কে বলতে পারেন? এই কারণে আসছে,
আপনি তদন্ত শুরু করতে গিয়ে আপনি যখন দেখলেন প্রাথমিক তথ্য বিবরণী একটা ফার্স্ট এফআইআর হলো, এখন বলছে 157 আপনার কোন কোন ক্ষেত্রে তদন্ত থেকে বিরত থাকবে। আপনার ফৌজদারি কার্যবিধি 157 বলছে তদন্ত থেকে বিরত থাকার পদ্ধতি বা নিয়ম কানুন কিরকম বলছে যে, যদি ঘটনাটি গুরুতর প্রকৃতি না হয়, ঘটনাটি দেওয়ানি প্রকৃতি না হয়, ঘটনার বাদী চাচ্ছে না, একদম স্লাইটেস্ট অফেন্স, অথবা টাকা লেনদেন সংক্রান্ত, এই যে এই ক্ষেত্রে আপনি তদন্ত বিরত থাকতে পারেন। আপনার কোনো মামলার কোনো ভিত্তি নাই, ঘটনা একেবারে হেতু মানে একটা স্লাইডেস অফেন্স, আমার বাদী চাচ্ছে না, বা ঘটনা গুরুতর না, একেবারে সামান্য ফুল ছিঁড়ার মতো অপরাধ, কিন্তু ঘটনা তদন্ত করতে গেলে এটা দেওয়ানি প্রকৃতি বা টাকার লেনদেন, এটা পুলিশের কাজ না, এই অনুযায়ী তদন্ত শুরু করা যাবে। এই কথা যিনি এই যে যার কথাতে আপনি শোনার কথাতে আপনি কি করলেন, অপরাধ সংবাদ পেলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকৃত অভিযোগকারী প্রত্যক্ষদর্শী বক্তব্যের জন্য অপেক্ষা করবেন। একটা কথা হচ্ছে কি, আপনি শোনা একজন শোনার কথা আমরা অবশ্যই এখানে যে প্রত্যক্ষ না থেকে তার শোনার কথা আমরা জানিলাম, কিন্তু এই যে যিনি অভিযোগ দিলেন প্রত্যক্ষদর্শী বক্তব্যের উপর কোনো অপেক্ষা করবেন না। আপনি ডিলে করে সুযোগ করেন না যে আপনি দেখছেন সংবাদ পাওয়া গেছে, আপনি অবশ্যই এফআইআর করতে হবে। একমাত্র টেলিফোনের সংবাদ ব্যতীত, এজাহারটা টেলিফোন সংবাদ ব্যতীত গুজব সংবাদ, কোন পেপারিং নিউজ বা কেউ একটা দিল, এই ভিত্তিতে এফআইআর রুজু করা যাবে না, কোনো এসএমএস টেক্সট আসবে এগুলো রুজু করা যাবে না। কিন্তু যদি কোনো আপনি যদি মনে করেন হ্যাঁ কোনো সংবাদ টেলিফোনে দিচ্ছে, তো অবশ্যই টেলিফোনকারীকে অবশ্যই থানা আসতে বলে, কারণ হচ্ছে এজাহারে টেলিফোনের মধ্যে এই কারণে গ্রহণযোগ্য হবে না। আপনি বললেন যে মনে হয় জনাব আমার এখানে এখানে একটা গণনা করছে, আপনি আপনি আমার এই দুইটা লাইনের ভিত্তিতে একটা মামলা তদন্ত করেন। এজাহারের মূল বৈশিষ্ট্য হচ্ছে এজাহারের মূল বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই বাদীর স্বাক্ষর থাকতে হবে। টেলিফোনে তো বাদীর স্বাক্ষর থাকে না, তো এই ক্ষেত্রে কিন্তু ত্রুটি বিচ্যুত রয়ে যায়। অবশ্যই তাকে আনতে হবে, জিডি নোট দেবে। আপনার ঘটনা শুনে আপনি আসলেন, একটা গুজব তথ্য দিতে পারে, হয়রানি করতে পারে, আপনি যদি নোট দেন যে সংবাদ আছে 1 তারিখে, আপনি তদন্ত করেন, তদন্ত করে যদি মনে হয় হ্যাঁ ঘটনা, তাহলে আপনি নিজেই মামলা রুজু করতে পারেন। অস্পষ্ট গুজব যেটা বলছে ঘতে, বেগুর রামার মানে অস্পষ্ট। একটা হচ্ছে এই যে গুজব সংবাদ, গুজব সংবাদের ভিত্তিতে শোনা কথার প্রতিবেদন এর মতো পার্থক্য করতে হবে। যে অস্পষ্ট একটা গুজব এবং শোনা কথার ভিতরে কিন্তু একটা পার্থক্য তৈরি করতে হবে। অস্পষ্ট গুজব লিখিত কারণ গ্রহণ করা, তথ্যতার স্বাক্ষর নেওয়া যাবে না। কারণ হচ্ছে অস্পষ্ট গুজব স্বাক্ষর থাকতেছে না, তাহলে এজাহারও এজাহারও হচ্ছে না। তবে সাধারণত ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে, যে কথাটা আমি বললাম একটু আগে। অবশ্যই আপনাকে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করার বিষয়টা, পরবর্তী যদি তথ্য সূত্র প্রমাণিত হয় তাহলে পরবর্তী প্রাথমিক তথ্য হিসেবে গ্রহণ করতে হবে। দেখছেন পরীক্ষা আসতে পারে যে এই যে শোনা কথা অস্পষ্ট, এগুলো পার্থক্য নির্ধারণ করবেন যে আসলে কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য। কিন্তু বিষয়টা জিডিতে নোট দিতে হবে, জিডিতে নোট না দিলেও আপনার সমস্যা হবে, কারণ হচ্ছে পরবর্তী এটা গরম সত্য হতে পারে। আচ্ছা, উম টেলিগ্রাম কোনো ব্যক্তির স্বাক্ষরিত লিখিত তথ্য নয় বলতে দেখছেন, আমি যে কথাটা একটু আগে বলে ফেলছি যে টেলিগ্রামের মাধ্যমে কোনো ব্যক্তির স্বাক্ষরযুক্ত লিখিত কোনো প্রাথমিক তথ্য বিবরণ হবে না, কারণ হচ্ছে এটা না হলে তো ত্রুটি বিচ্যুত হয়ে যাচ্ছে। তাই এটি ফৌজদারি 154 ধারার শর্ত পূরণ করে না, 154 ধারার শর্ত পূরণ করে না, করছে যেখানে হচ্ছে বাদীকে পড়ে শোনাতে হবে, তাকে স্বাক্ষর দিতে হবে। তবে কোনো কর্মকর্তা যদি টেলিগ্রামে আমলযোগ্য বা সংগঠন সংবাদ পেয়ে মনে করেন যে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, তাৎক্ষণিক, তাহলে তিনি নিজেই টেলিগ্রাম ভিত্তিক একটা প্রাথমিক রিপোর্ট দায়ের করবেন। যদি মনে করে যে সংকট, তাহলে তিনি করবেন। যদি তিনি এমন ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে বিষয়টা জিডি লিখবেন। যদি আপনি তাৎক্ষণিক ব্যবস্থা না করেন তাহলে জিডিতে অবশ্যই জিডিতে বিষয়টা নোট দেবেন যে এই সংবাদটা টেলিগ্রামে আসছিল, এবং টেলিফোনে এই ধরনের সংবাদ পাওয়া গেলে তথ্য থানায় এসে তথ্য দিতে বলা হবে, আপনি থানায় আসেন, এবং বার্তাটি সাধারণ ডায়েরিতে নথিভুক্ত করা হবে। যদিও বার্তাটি তদন্ত শুরু করার প্রয়োজন মনে হয়, তথ্য অজ্ঞাত থাকে, যে আপনি যে তদন্ত শুরু করার প্রয়োজন মনে করতেছেন, যে তথ্য ইনফরমার বা ইনফরমেশন যিনি পাইলেন অজ্ঞাত থাকে, গোপন থাকে, পলাতক থাকে, তাহলে খুঁজে পাওয়া না যায়, তাহলে বার্তা গ্রহণকারী নিজেই তার ভিত্তিতে প্রথম রিপোর্ট দায়ের করতে পারবেন। অর্থাৎ আপনি থানা ডিউটি অফিসার হিসেবে যে একটা সংবাদ পাইলেন যে আসলে এটা পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি তদন্ত করলেন, সঠিক পেলেন, তাহলে আপনি নিজেই সেটা কি করবেন, এফআইআর রুজু করতে পারবেন। খুবই ইন্টারেস্টিং, আপনি এই 243টা যদি পড়েন, মানে বললাম তো আপনার মোটামুটি যত এজাহার থেকে যত ঘোষণা পারবেন। চ পুলিশ কর্মকর্তা অভিযোগের সত্যতা যাচাই না করা পর্যন্ত প্রাথমিক রিপোর্ট বিলম্ব করবেন না। সবসময় খেয়াল রাখবেন, পুলিশ কর্মকর্তাগণ অভিযোগের সত্যতা যাচাই না করা পর্যন্ত প্রাথমিক রিপোর্ট গ্রহণ করবে, বিলম্ব করবে না। বিলম্বের ক্ষেত্রে আমাদের ঝামেলা আছে। গুরুতর আঘাত মেডিকেল রিপোর্ট, যেটা হচ্ছে আমি আপনাদের কয়েকজনকে প্রশ্ন দিচ্ছি, আপনারা পারেন নাই, টিআরবিটা লিখবেন করতে পেনাল কোড সেকশন দিয়ে কোড করতে কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে গুরুতর গ্রিভিয়াস হার্ট বন্ধ করে আমল জড়িত অভিযোগ পাওয়া গেলে মেডিকেল পরীক্ষা ফলাফল অপেক্ষা না করে অবিলম্বে প্রাথমিক লিপিবদ্ধ করতে হবে। যে এটা এই চ থেকে প্রশ্ন দিয়ে দিব আপনাদেরকে, বলবে যে আপনার পুলিশ কর্মকর্তা অভিযোগের সত্যতা যাচাই না করে সে প্রাথমিক গুরুতর অপরাধের অভিযোগ পাওয়া সত্ত্বেও সে বিলম্ব করলেন, জাস্ট তাহলে বলবেন পিআরবি 243 লঙ্ঘন করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে কর্মকর্তা যাচাই বাছাই না করা পর্যন্ত বিলম্ব করবেন না, বিলম্ব করার সুযোগ নেই। মাথা ফাটছে নেন, ঠিক আছে, অবশ্যই প্রাথমিক তথ্য বিবরণ ফার্স্ট এডের জন্য থানা হাসপাতাল যেতে বলবো।
এরকম বিলম্ব করা যাবে না। দেখেন কোন জায়গা থেকে প্রশ্ন। ছ ছ তো একদম সবাই জানে, এটা কনস্টেবল থানার এজাহার গ্রহণ করতে পারে এবং সে নিজেও তদন্ত করতে পারে। দেখেন, থানার দায়িত্বে নিয়োজিত একজন কনস্টেবল আমলযোগ্য অথবা লিখিত অভিযোগ গ্রহণ করতে পারবেন আমলযোগ্য অর্থাৎ কগনিজেবল অফেন্সের সংবাদ যদি থানায় আসে লিখিত করতে পারবেন। তিনি অভিযোগকারীকে স্বাক্ষর গ্রহণ করবেন, যিনি দিলেন, এবং সংক্ষিপ্ত জিডিতে নোট দিলেন, বিষয়টি থানার অফিসে জানাবেন। যদি এরকম সংবাদ আসে তিনি কি করবেন, অভিযোগ গ্রহণ করবেন, অভিযোগের স্বাক্ষর নেবেন, জিডিতে নোট দিবেন এবং ওসিকে জানাবেন। এবং অভিযোগের একটি নোট থানার কর্মকর্তার নিকট এবং বলবেন যে ওসি ওসি অমুক জায়গায় আছে বা আপনি যান। এবং যদি অপরটি গুরুতর অপরাধ যেমন ডাকাতি বা হত্যা সংক্রান্ত হয় তাহলে তিনি অবিলম্বে সার্কেল ইন্সপেক্টর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এমসিকিউ আসবে, যে থানা যদি এরকম থানা কনস্টেবল দায়িত্ব থাকা গেলে যদি কোনো হত্যা ডাকাতি সংবাদ আসে তাকে কাকে জানাবেন, আবার এখানে ওসিরে জানাবেন, সার্কেল ইন্সপেক্টর জানাবেন। আসামি দ্রুত গ্রেপ্তারের জন্য প্রয়োজন সকল ব্যবস্থা করবেন। বোরকের ঝ সর্বশেষ লেখছে, আপনারা প্রথমে বলছিলাম যে একবার প্রথম রিপোর্ট তথ্য বা ফার্স্ট ইনকাম রিপোর্ট রেকর্ড করা হলে কোনো অবস্থাতেই তা কর্মকর্তা বাতিল করা যায় না। যদি কোনোভাবে একবার রেকর্ড হয়ে যায় সেটা সেরা বা বাতিল করার সুযোগ নেই। বলছে একবার প্রথম ফার্স্ট ইনকাম রিপোর্ট সেরা বা বাতিল করা যায় কিনা। একবার প্রথম রিপোর্ট দাখিল করে রেকর্ড করলে কোনো অবস্থায় থানা কর্মকর্তা বাতিল করতে পারবেন না বাতিল, সেটা বলছে 243। তাহলে মোটামুটি আমরা এখানে ফৌজদারি কার্যবিধির 154 সাথে পিআরবি 243 দেখলাম কি আমলযোগ্য মামলার খবর এবং এটা কিভাবে রিপোর্ট হয়, আমলযোগ্য মামলার সকল বৈশিষ্ট্য কি, ত্রুটি বিচ্যুতি কি, কে এজাহার গ্রহণ করতে পারে, কে কে গ্রহণ করতে পারে, কোন কোন সংবাদ এজাহার গ্রহণ হিসেবে গণ্য হবে, কোন কোন এজাহার গ্রহণযোগ্য হবে না, এবং থানার দায়িত্ব কনস্টেবল থেকে সেই এজাহার গ্রহণ করতে পারে কিনা, এবং সর্বশেষ বলছে এজাহার গ্রহণ করার একবার লিখিত হওয়ার পরবর্তী বাতিল করা যায় কিনা। এজাহার সংক্রান্ত যে কোনো কোশ্চেন আসুক অথবা এজাহার গ্রহণে বিলম্ব কোন ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। কার্যবিধি 160 পিআরবি 217 আমরা যেটা কার্যবিধি না সে প্যানেল কোডেক্স 160-217 আমরা মোটামুটি এটা আপনাদের মনে সেকশন গত বইয়ে দেওয়া রয়েছে। তাহলে আমরা যদি এই যে আপনারা যে দেখবেন এফআইআর থানা, আমরা যে 8টা পয়েন্ট বললাম, থানায় দেখবেন আপনাদের যে কলম গুলো বলা রয়েছে এজাহারের ক্ষেত্রে, দেখবেন থানায় পেশ করার তারিখের সময় যে ঘটনা যখন পেশ করলো, তারপর বলছে থানা থেকে ঘটনা পিও, 2 নম্বর হচ্ছে পিও ঘটনাস্থলে বর্ণনা, ঘটনাস্থান, তারিখ, সময়, থানা থেকে দিক দূরত্বের কথা বলা রয়েছে। আবার তারপর বলছে থানা হতে প্রেরণের তারিখ, আপনি মামলাটা করলেন থানাতে, কোর্টে তারিখ ও সময় লিখলেন, কতটা কত থেকে কতটা থানা হইতে। তারপর হচ্ছে বাদীর নাম ঠিকানা, সংবাদদাতা বা অভিযোগকারীর নাম ঠিকানা দেখবেন এখানে বলা আছে যে এজাহারের ভিত্তি। তারপরে হলো আসামির নাম ঠিকানা, আসামির নাম ঠিকানা বলতে বিস্তারিত লিখবে, বাসস্থান যা আছে। তারপর যে ধারায় মামলা রুজু করতেছেন ধারা সহ লুণ্ঠিত মামলার বর্ণনা। তারপর দেখবেন তদন্ত চালনা, আপনি যে তদন্তটা শুরু করলেন কতটুকু কৈফিয়ত রেকর্ড করবেন যে এই কারণে বিলম্ব হয়েছে, বা বাদী সংবাদ দিচ্ছে, আত্মীয় স্বজন আলোচনা করে মামলাটা রেকর্ডে কিছুটা বিলম্ব হয়। মামলার ফলাফল লেখা না, জাস্ট ওখানে লেখা এই রেকর্ডের এই কারণে এই মামলার ফলাফলটি একটু লেখা, মামলাটা তদন্তাধীন বা যাই থাকে। তো এখানে 8টা পয়েন্ট আছে, যেটা হচ্ছে উপজেলা নাম, থানা, জেলা, উপজেলা, ঘটনার তারিখ, সময়, অর্থাৎ মোটামুটি যে 8টা কলাম, যে যে আপনার মেন বই দেখবেন যে কলামগুলো বলা রয়েছে এজাহারের ক্ষেত্রে, এফআইআর এর ক্ষেত্রে, যে এখানে এই এফআইআর এর যে পয়েন্টের ক্ষেত্রে যদি কেউ এই পয়েন্টগুলো কেউ বাদ দেয় লিখতে বা কোনো একটা পয়েন্ট বাদ দেয় তাহলে সে ত্রুটি বিচ্যুতি হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা যেটা হচ্ছে আপনার বাদী স্বাক্ষর থাকবে না, এটা একটা ত্রুটি। রেকর্ড করে অফিসারের স্বাক্ষর সিল থাকবে না, এটা একটা ত্রুটি। তারপর হচ্ছে যে ধারাগুলো, যে ধারায় মামলা হওয়ার কথা, ধারা দেখা গেছে একটা সেকশন চুরি মামলা লিখে রাখছেন, আহ ডাকাতি সেকশন ঢুকে গেছে, তো এগুলো খেয়াল, এগুলো ত্রুটি। অর্থাৎ আপনারা যখন থানা লেভেলে যারা এজাহার গ্রহণ করেন প্রথম বাদীর কাছ থেকে, আগের যুগে মানে যখন মামলাটা যখন স্টার্ট হয় বা অন্যান্য দেশে 2 লাইনে এজাহার হয়, এই 2 লাইনের উপরে সর্বশেষ জাজমেন্ট হয়, বিচার হয়। আর এজাহার তো এখন মনে করেন ঘটনা, তারিখ, সময়, কোন সময় কে আসছিল, কারা আসছিল, কোথা থেকে আসছিল, কোন দিক থেকে আসছিল, ঘটনার সময়, তারপরে মানে জব্দ করার মানে একটা এফআইআর কে মানে টানতে টানতে সর্বশেষ এক কথা বানানো হয়। তো অন্য অনেক দেশে রয়েছে এজাহার মাত্র দুই দুই লাইনে শেষ করে দেয়, আমি অমুক অমুক ঘটনা এই আমি দেখলাম, তাকে মেরে চলে গেল, অজ্ঞাত ব্যক্তি বা অমুক রহিম নামে তাকে মেরে চলে গেল, 2 লাইন লিখে এজাহার দেয়, ওই 2 লাইনের উপরে পরে সাজা হয় 10 বছর 20 বছর। কিন্তু এখন আমাদের এজাহার এত বড় হয়, 2-3 পাতা হয় কিন্তু সাজা নাই, সাজার পরিমাণ নেই। তো যাই হোক, আমরা এজাহার সম্পর্কে মোটামুটি 154 পিআরবি 243 সম্পর্কে আলোচনা করলাম। এখন আপনারা বলেন যে এজাহার সম্পর্কে কোনো কারো কোশ্চেন আছে কিনা। স্যার, শাকিল।
স্যার এই যে বর্তমান কিছু কিছু থানাতে এখন এজাহার করতেছে, এজাহার এবং হলো এফআইআর, যেটা এজাহার যে বাদী দিচ্ছে এবং এফআইআর যে ওসি স্যার গ্রহণ করতেছে, এবং হুম। এখন ওই এফআইআর এও বাদীর স্বাক্ষর লাগতেছে। এখন পার্থক্য যদি আসে তাহলে কি ওইটা আমরা লিখবো স্যার? না, এজাহার এভাবে কোনো সব পার্থক্য পরীক্ষা দেওয়া আসছেও নাই। আসলে জিডি এর এজাহার পার্থক্য এত ডিপলি যাবে না, এত ডিপলি এগুলো কুশন ভাবে আসে না, আদৌ আসে না, কোনোদিন আসবে না। অযথা এগুলো তর্ক বিতর্ক লাভ নাই, ওগুলা দরকার নেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা,